নমস্কার, শুভ সন্ধ্যা। পজিটিভ বার্তার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আমরা আজকে পজিটিভ বার্তার ঘরে আমন্ত্রণ জানিয়েছি ত্রিপুরা রাজ্যের সাহিত্য জগতের দুই নক্ষত্রকে। আমার ঠিক বাঁদিকে রয়েছেন মিস্টার সজল চক্রবর্তী এবং ওনার পাশে রয়েছেন মিস্টার প্রদীপ ভৌমিক মহোদয়। ওনারা শুধু লেখালেখি করেন না, লেখালেখির পাশে নানান সামাজিক কাজকর্ম করে থাকেন। আমরা আলোচনায় যাব। প্রথমে যে আমরা কথাটা জানতে চাইবো স্যার আপনাদের কাছে, যে কেন আপনারা লেখালেখি করেন, কেন স্যার? আপনি প্রথম বলুন, আপনি কেন লেখেন? শুভ সন্ধ্যা, নমস্কার। প্রশ্ন মাননীয় সঞ্চালক মহোদয় করেছেন, তার আগে দুটি কথা বা অভিনন্দন আমি জানাতে চাই। প্রথমে আমাদের পজিটিভ বার্তার যিনি কর্ণধার তানাকে, এবং যিনি আজকের সঞ্চালক শিশির অধিকারী মহোদয়কে। তো কিছু বলার জন্য পজিটিভ বার্তার আমরা এই অনুষ্ঠান আমরা আমন্ত্রিত হব, সেটা ভাবতে কেমন লাগছে গায়ে। লেখালেখি কেন করি ওই প্রসঙ্গে এটা বলা, যে লেখলে আমরা কিছু জানবো, কিছু শিখবো। তো আমরা আধুনিক যুগে সবই জানি, কারণ টিভি মোবাইল যার যার করে। হারিয়ে গেছে কি আমাদের পুরনো কিছু শব্দ, যেগুলোকে আমরা খুঁজে পাইতে মোবাইলেও দেখি না বা আলোচনা আসে না। পুরনো কথাগুলি কি? যেমন আমরা হেলাকে আগে বলতাম আইলা গেছে গা। এই আইলা যাওয়ার থেকে এসছে কিন্তু আলন্তি একটি শব্দ, পুরানো শব্দ। সূর্য দক্ষিণায়ন থেকে আইলা 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 যখন উত্তরায়ণে প্রবেশ করে, ওই দিনটাতেই আমরা আলন্তি বলে জানি। ত্রিপুরাবাসী, পার্শ্ববর্তী বাংলাদেশ, পশ্চিমবাংলার সবাই এটা আলন্তি বলে, কিন্তু সেটাকে আমরা এখনো টিভি মোবাইলে শুনি না। ওই কথাটাকে প্রয়োগ করার জন্যই আমাদের লেখালেখি। এক। দুই, আমাদের যে আদি কথাগুলো সেগুলোকে তুলে ধরা। যেমন আমরা বলতাম খুঁড়ি, পুরা খাড়ি হারিয়ে যাচ্ছে, ওইগুলিকে তুলে ধরে সাহিত্যের মধ্যে স্থান দেওয়া হইলো আমার একটা এম। সেই জন্য আমি লেখালেখি করি। ধন্যবাদ, বাকিটা সহজ হবে। ধন্যবাদ স্যার আপনাকে। এবার আপনার কাছে জানতে চাইবো, আপনি কেন লিখেন স্যার? দেখুন, আচ্ছা, প্রথমে আমি অভিনন্দন জানাই পজিটিভ বার্তাকে আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য। আমি অতীব আনন্দিত, এই জন্য আবারও ধন্যবাদ জানি আমি বলছি, লেখালেখিটা আসলে যারাই করে বা করছে তাদের প্রত্যেকেরই এক জায়গাতে সবার মিল আছে, ভিতরে একটা তাগাদা থাকে। যেই তাগাদার কারণে লেখালেখি আমরা করি, যারা করে। এখানে চাপিয়ে দেওয়ার কোনো বিষয় না, এবং বিষয় ভিত্তিক যে লেখা লেখালেখি করা হয়। লেখালেখি বিভিন্ন জনে বিভিন্ন রকম করে, কেউ ছড়া লিখে, কেউ কবিতা লিখে, প্রবন্ধ, গল্প, উপন্যাস বিভিন্ন রকম লিখে থাকে। তার মধ্যে যার যেটাতে বেশি ইন্টারেস্ট, সে ওই লাইনটাকেই বেছে নেয় এবং ওই লাইনে তার পড়াশোনা বা লেখালেখিটা বেশি থাকে। তো এই লেখালেখিটার তাগাদাটা আসে কী কারণে? আসে যে মানুষ মাতৃ সামাজিক জীব, এবং সমাজে প্রত্যেকেরই কারো না কারোর ভূমিকা থাকে, দায়িত্ব থাকে, সমাজের একটা দায়বদ্ধতা থাকে। সেটা অনেকের ক্ষেত্রে হয়তো দেখা যায় না, এরকম লোকও আছে সমাজে। কিন্তু আবার অনেক লোক আছে যারা সমাজে কিছু করতে চায়, সমাজকে কিছু দিতে চায়, এরকম লোক আছে যারা। তার মধ্যে বিভিন্ন শ্রেণীর লোক থাকে, সামাজিক দায়বদ্ধতা নিজে স্বীকার করে সামাজিক দায়বদ্ধতা পালনের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের যারা আছে, বিভিন্ন পেশার হোক, বিভিন্ন ধরনের হোক হতে পারে। কিন্তু তার মধ্যে সাহিত্যিকরা হলেন এক ধরনের লোক যারা সাহিত্য রচনা করে সমাজকে কিছু দান করেন, এই আর কি। ধন্যবাদ স্যার, আপনি সুন্দরভাবে বললেন, স্যারও বললেন, আপনারা দুজন যেভাবে সুন্দর করে বললেন আপনারা কেন লেখেন। সত্যি যারা লেখক কবি তারা লেখেন, তারা অন্য কিছু যেভাবে সামাজিক হয়তো ওতপ্রোতভাবে জড়িত নয়,
তবু মধ্যে মধ্যে দেখা যায় এলাকা বা বিভিন্ন কর্মক্ষেত্রে এগুলো কিছু সামাজিক কার্যকলাপ হয়। কিন্তু আপনি বলেন যে লেখালেখি দিয়েই সমাজকে কিছু দেওয়া, একদম উদ্বুদ্ধ করা মানুষকে, মানুষের সাথে থাকা লেখালেখি, প্রতিবাদী এবং প্রেম ভালোবাসা দিয়ে। ধন্যবাদ, আপনারা খুব সুন্দর করে বললেন। স্যার আপনি একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার স্যার, পেশাগত পেশাগত আপনি একজন ইঞ্জিনিয়ার, কিন্তু আপনি এই লেখাতে কেন এলেন স্যার? কি করলেন স্যার? কি কি করে সম্ভব? সেটাই বলছি। আমি শিশুদেরকে কথোপকথনে বইমেলাতে অনেক আলাপ আলোচনা হয়। গত বইমেলার আগের বইমেলাতে শিশিরদার সঙ্গে আমার পরিচিতি হয়, যে এখন কি করেন, চাকরি তো শেষ। তো আমি বললাম যে একটা ড্রাফটিং আছে, খুললে প্রাচীন কিছু কথা নিয়ে 2, 4, 5টা বই হইতেই পারে। তো শিশুদা বলল যে আপনি এই ব্যাপারটা কোথায় পেলেন। আজকে আবার সে সঞ্চালকের আসনে বসে একই প্রশ্ন উনি আমাকে করলেন। আমি খুব আনন্দিত। হ্যাঁ স্যার, স্যার একজন লেখক হিসাবে, কবি হিসাবে, এটা আমি না, পর্দার উপরে যারা বসে আছেন তারাও জানতে চাইবে, কারণ আপনারা তো ত্রিপুরা সাহিত্য জগতের নক্ষত্র। হ্যাঁ, হ্যাঁ। তো ওই লেখার ব্যাপারটা নিয়ে আমি উত্তর দিয়েছিলাম যে আমার বইয়ে এই লেখাটা আছে, কেন লেখি, কে আমাকে উদ্বুদ্ধ করেছে। শিশুদা বলল আপনার বই লিখেছেন? বলে হ্যাঁ। কই বইটা দেখি। বইটা দিলাম। আহ, সুন্দর। সেই বইটার নামও ছিল আলতি পালনে ত্রিপুরা কপালী সমাজ, যেখান থেকে আমরা দেখেছি তারা হাজার হাজার বছর যাবত এখানে আছেন, তাদের সঙ্গে আমরা আলন্তিটা পালন করি। আমি স্যার লিখেছিলাম এই বইটা তো এই বইটাই। দেখুন, আমাদের স্যারের বই আলন্তি পালনে ত্রিপুরার কপালী সমাজ, অর্থাৎ কপালী সমাজ বলে যে একটা কথা আছে, শুধু আমাদের ত্রিপুরা নয়, বাংলাদেশ, ভারতবর্ষের পশ্চিমবঙ্গে রয়েছে, সেই সমাজটাকে, সমাজের সৃষ্টি সংস্কৃতিকে তুলে ধরছেন এই বইতে, তাই তো স্যার? ইয়েস। তো 2014-15 সালে ভারত সরকার একটা স্কিম ঘোষণা করেছেন, স্বচ্ছ ভারত মিশন। সেটা ছিল 15ই আগস্ট 2014। সেখানে স্বচ্ছ ভারত করার জন্য ডিস্ট্রিক্ট ওয়াইজ একজনকে দায়িত্ব দেওয়া হয় আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার লেভেলের লোককে। সেখানে কোঅর্ডিনেশন হিসাবে, মেম্বার সেক্রেটারি হিসাবে আমাকে সিপাহীজলার দায়িত্ব দেওয়া হয়। আমি সমস্ত ব্লক, সমস্ত গাঁওসভা, সমস্ত ব্লক আধিকারিক, সমস্ত জেলা আধিকারিক, তাদের সঙ্গে বসে মিটিং করে কিভাবে এটাকে উত্তরানো যায় সেই ব্যবস্থা করা। সেখানে যোগদান করার পর আমাকে দৈনিক ভীষণ লেখালেখি করতে হতো, এবং সেটা আমরা যে পেতাম নির্দেশ কখনো কখনো ভিডিও কনফারেন্সের মাধ্যমে, সবটাই ছিল হয় ইংরেজি নতুবা হিন্দি। আমাকে এটা বাংলা তর্জমা করে মাননীয় জেলা শাসক, প্রধান মহোদয়, জেলাধিপতি, তাদেরকে দেখে তারপরে সেগুলি করতে। সেখানে ছিল বিরাট বিরাট কতগুলি স্লোগান, দু লাইনের কিছু স্লোগান, যেমন এখানে সেখানে করবো না মলত্যাগ, বাঁচাবো পরিবারকে সর্ব সুখী। এরকম কিছু কিছু স্লোগান লিখতে লিখতে আমার উপরে আসলো একটা থিম, সাকসেসফুল স্টোরি, সাকসেসফুল একটা গান, সাকসেসফুল কবিতা, যেগুলো মাইকিংয়ে প্রচার হবে। সেইগুলো লিখতে 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 চলে আসলো, মনে করেন শিশিরদাও আমাদের এখানে অভিনয় করেছেন। আমরা তখন স্বচ্ছ ভারতের উপরে ফিল্ম করেছি, 10-15টা ফিল্ম করেছি, সমস্ত যারা অভিনয় করেন তাদের কাছে গিয়ে সুন্দর সুন্দর আপলোড করেছি, দিল্লিও পাঠিয়েছি, পুরস্কারও পেয়েছি। ওই যে 14-15 থেকে আমি কন্টিনিউ 20 সাল পর্যন্ত লিখলাম, সেগুলো তো বিস্তর। ওইখানে গ্রামে একবারে ঘুরতে ঘুরতে বললো যে আপনারা সবসময় আধুনিকতার যুগে প্রাচীনকে ভুলে যাচ্ছে, সেটা একঘেয়ে। আপনারা বলছেন স্যানিটারি ইউজ করেন, স্যানিটারির সঙ্গে জলটা দেন, তারপরে ঘরে ঘরে জলের ব্যবস্থা প্রকল্প হলো জল জীবন মিশন। সুতরাং উদ্বুদ্ধ করার জন্য যারা প্রবুদ্ধ করেছে, তাদের মধ্যে ওই এলাকার গ্রামবাসী আমাকে সেই সাহসটা জুগিয়েছে। এটাই আমার কথা। সিপাহীজলা, ওয়েস্ট ত্রিপুরা যত গ্রামবাসী আছে তারাই আমাকে উদ্বুদ্ধ করেছেন, আমাদের জন্য কিছু লিখুন, গ্রামের জন্য কিছু করুন। এটাই হলো আমার মূল কথা। ধন্যবাদ স্যার আপনাকে। আপনি একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং প্রশাসনিক উচ্চ আসনে আপনি ছিলেন, তারপরেও যে আপনি লেখালেখি করছেন স্যার, এটা মানে বিশাল প্রাপ্তি আমাদের ত্রিপুরা সাহিত্য জগতে স্যার। ধন্যবাদ স্যার আপনাকে।
হ্যাঁ, তা আপনি স্যার একজন পিডব্লিউডিতে টেকনিক্যাল সুপারভাইজার হয়েও আপনি একজন ভীষণ ব্যস্ত, তারপরও লেখালেখিতে এসেছেন, কিভাবে সম্ভব, কিভাবে কখনো লেখালেখি করেন আপনি? এই প্রশ্নটা আমাকে অনেকেই করেছেন। আমি অফিসে থাকাকালীন বিভিন্ন জায়গায় পোস্টিং হয়েছে আমার। অনেকেই বলেছেন যে আপনি টেকনিক্যাল ম্যান একজন, কিন্তু আপনি বাংলা সাহিত্য নিয়ে চর্চা করছেন, সেটা কিভাবে সম্ভব, এলেন কিভাবে? এই প্রশ্নটা আজকে আপনি করলেন। আসলে ওইটা ওই যে বললাম, প্রথমে যে বললাম, লেখার বিষয়টা আসে ভিতর থেকে, যারা লেখালেখি করেন ভিতর থেকে আসে। যে আমি ছোটবেলা থেকেই, আমি মাধ্যমিক বা তার আগে থেকেই বিশেষ করে সংবাদপত্রটা আমি রেগুলার পড়াশোনা করতাম। তো এই এবং নানান ধরনের বই হাতের কাছে, ওই সময় ওই বয়সে যে যে বইগুলো সম্ভব আমি ঘাটাঘাটি করতাম। পড়তে পড়তে একটা পড়ার প্রতি একটা নেশা আসলো তখন। এবং পত্রপত্রিকাতে দেখলাম এখানে প্রথম সারির যে পত্রিকা, দৈনিক সংবাদ, ত্রিপুরা দর্পণ, স্যন্দন, এই পত্রিকাগুলো তখন যখন আমার হাতের কাছে আসলো, দেখলাম এগুলোর মধ্যে সপ্তাহে একদিন সাহিত্যের পাতা বলে একটা উম, রচনা দেওয়া হতো। সাহিত্যের পাতা বলে একটা পাতা থাকতো, এবং সেখানে ছোটদের জন্য একটা বরাদ্দ থাকতো। বড়দেরও ছিল, বড়দের পাশাপাশি ছোটদেরও থাকতো। সেই ওইটা দেখে আমার একটা, আমি আকৃষ্ট বোধ করলাম যে হ্যাঁ, এটা তো ভালো জিনিস, ছোটরাই লিখছে, ছোটদের জন্য। তো আমি এখন তো বড় চিন্তা না করে আমি তো আমার মতো রচনা করতে পারি। সেই মানসিকতা নিয়েই আমি প্রথম এই মাধ্যমিক 1980 সনে আমি দিয়েছি, তার আগে থেকেই ছোট ছোট ছড়া লিখতে শুরু করলাম। সেই সব ছড়া ওই পত্রিকায় আমি দিয়েছি। ছাপা হয়েছে যখন, প্রথম ছাপার অক্ষরে আমি আমার লেখা দেখলাম, সে যে কি অপার আনন্দ। তাহলে কি আপনি প্রথম কবিতা না কবিতা কবিতা কবিতা? হ্যাঁ, কবিতা ছড়াই আমার প্রথম লেখা, সেই দিয়ে আমি স্টার্ট করেছি। এবং 1980 সনে আমি মাধ্যমিক পরীক্ষা দিই। ওই মাধ্যমিক স্টেজ অবধি আমি বেশ কিছু কালেকশন করেছি। আমার যে একটা কবিতার খাতা ছিল, মাধ্যমিক পরীক্ষায় আমি যখন পরীক্ষা দিই তখন ওয়ার্ক এডুকেশন বলে একটা সাবজেক্ট ছিল। ওয়ার্ক এডুকেশনে এবং ওটাতে নম্বর বরাদ্দ ছিল, নম্বর ব্যাপার ছিল। সেই এক্সট্রাঅর্ডিনারি কিছু বা ক্রিয়াশীল, সৃষ্টিশীল কিছু জমা দিতে লাগতো। তখন আমি অন্যান্য আরও যাই সাবমিট করেছি তার সঙ্গে আমি যে আমার কবিতার খাতা, এই কবিতার খাতাটা আমি এক্সামিনারকে, বোর্ড থেকে যে এক্সামিনার এসেছিলেন ওনাকে আমি সাবমিট করেছি। উনি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে দেখলেন, দেখে তো উনি খুব উচ্চ প্রশংসা করলেন আমার, এবং বললেন যে ঠিক আছে, তুমি চালিয়ে যাও। ওই থেকেই শুরু। তারপরে উৎসাহ পেলাম, আরও অনেকের কাছ থেকে উৎসাহ পেলাম। এইভাবে করতে করতেই আমি আজকে লেখালেখিতে একটা মানে দারুণ একটা নেশাগ্রস্ত বলতে পারেন। একদম ভালো নেশা। ভালো নেশা। স্যার আপনি কি বলেন? রাইট, লেখা নেশা, লেখা, মানে সৃষ্টি, লেখার নতুন নেশা। নতুন সৃষ্টি, হ্যাঁ, হ্যাঁ। মানে নেশা। সে এই প্রসঙ্গে, নেশাটা ভালো। হ্যাঁ, সে প্রসঙ্গে বলি, আহ, লেখা, লেখাটা কিন্তু একটা খাতা, একটা পেন লাগে, কলম। এবার যখন আমি বলেছি 14-15 সালে আমি হাতেই লিখতাম, তখন আমাদের ছোট মোবাইল ছিল। 15-16 সালের পরে আমরা ডিজিটাল মোবাইল পাই। একদিন দুটো স্লোগান, আমি যখন ফ্ল্যাক্স হবে দোকানে পাঠাবো, তো আমাকে বলেছে বাংলা লিখে দেন। এদিকে কম্পিউটারে বন্ধ, তো আমাদের অ্যাসিস্ট্যান্ট একজনকে বললাম তুমি এটা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাও বাংলা। তো হোয়াটসঅ্যাপে লেখলো, আমাকে দেখালো। আমি উদ্বুদ্ধ হলাম, সুন্দর সুন্দর লিখেছি। আমি সেটাকে থ্রো করলাম, সে ফ্লেক্স তৈরি করে আমাকে দিল, আমি প্রুফ দেখলাম, ফাইনাল করলাম। তারপরে আমি বাড়িতে এসে ডিজিটাল মোবাইল, মেয়েকে বললাম আমাকে একটা দে। তারপরে মেয়ে 16 সালে আমাকে একটা ডিজিটাল মোবাইল দিল। সেটা তখন অফিসিয়াল কাজকর্মের জন্য ব্যবহৃত, ডিজিটাল ছাড়া হবে না। টাকা তো আপনি দিয়েছেন। হ্যাঁ, তারপরে আমি যখন প্রায় চাকরি শেষ, তখন বললাম এখন আর লেখালেখি করব না, প্রচুর লিখেছি, আমাকে মোবাইলে সেই লেখাটা শিখিয়ে দাও। মেয়েকে বললাম, বলে এটা তো সহজ ব্যাপার, এই নাও তোমার এটাকে কি বলে, লাইন সফট কপি মানে ইনস্টল করা আছে, তুমি এটা আমাদের ক্লিক করবে, বাংলা চলে আসবে, ইংরেজি হলে ইংরেজি চলে আসবে। বাংলা যেরকম তোমরা টাইপ করো, ইংরেজি যেরকম টাইপ করো, দুইটা হরফই আসবে, এই তোমার অপশান। আমি নিলাম, নিয়ে এটাকে বেশ কিছুদিন লেখলাম। লেখার পরে আমি ভাবলাম যে না,
হাতের নাম, বই ছাপা হয়েছে। এবার কিছু কবিতা লিখি। লিখতে লিখতে মনে করেন এই 22, 23, 24-এ 100-2 কবিতা বোধ হয়ে গেছে পেজে। তাহলে আপনি স্যার প্রথম কবিতা লিখেছিলেন? প্রথম কবিতা না, স্লোগান। স্লোগান? স্লোগানগুলি যখন 3-4 লাইন জোড়া দিতাম হয়ে গেল কবিতা। সেই কবিতাগুলো লাইনগুলো যখন আমি বিপিং করতে শুরু করলাম, সেইটা হয়ে গেছে একটা প্যারা। তারপরে চলে আসলো বই। তাহলে এবার যে আমি বইটা বের করব, রেডি ফর পাবলিশ, এটার নাম হলো স্মৃতিসুধা। সেখানে যতগুলো কবিতা আছে প্রায় 75, সবগুলো কম্পিউটারে আমার লেখা। এখন কম্পিউটারে করছেন? সরি, কম্পিউটার না, মোবাইলে। মোবাইলে হোয়াটসঅ্যাপে। আমাকে পাবলিশার বললো, আপনি এগুলো কোথায় করেছেন? আমি বলি মোবাইলে আছে। কোনো হ্যাঁ, আমাকে পাঠিয়ে দেন তো। তো আমি 100 খানেক পাঠিয়ে দিলাম, পুরো প্রিন্টও আবার রাখলাম। পাঠিয়ে দেওয়ার পরে বললো দারুণ হয়েছে, আমি এক্ষুনি প্রিন্ট দিচ্ছি, আপনি প্রুফ দেখে নেন। সঙ্গে সঙ্গে প্রুফ দিল, আপনি কিন্তু হয়ে গেল। তাহলে হোয়াটসঅ্যাপে লিখে প্রিন্ট বের করে প্রুফ দেখে বই বের করে, এটা একটা খুশির আনন্দ বলতে। একদম সত্যি বলেছেন স্যার। লেখালেখির থেকে এখন মোবাইলে চলে এসেছে। মোবাইলটা এখন স্যার বন্ধু হয়ে গেছে, একদম এখন আর সর্বক্ষণের সাথী। তো নাতি আমাকে বলছে, তুমি লেখো অজগর, বাই ফুটার দিন। আমি অজগর লিখলাম, আম লিখলাম, মেয়ের ঘরের নাতি। তারপর ইঁদুর পাখি ছুটে বেড়ায় লিখলাম। আমি বললাম, তুই আমাকে 5 বছর পরে বাংলা লিখেছিস, আমার খাতা লেখাতে কি হয়ে গেছে? তারাও প্রতিবাদ করলো, লিখো স্যার বাংলা লেখো। আপনি একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, আপনি বিরাট মানে বিশাল প্রাপ্তি যে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছেন স্যার। বিভিন্নভাবে বিভিন্ন বন্যা গেছে, আমাদের করোনার সময় গেছে, সেই সময় আপনি ছিলেন স্যার। তারপরে আপনার যে ছোট্ট নাতিটা স্যার আপনাকে শেখাচ্ছে, আপনার কেমন অনুভূতি স্যার? সেটাই অনুভূতিটা কি স্যার? দারুণ। করোনার সময় একটা শিখলাম, সেটা ছিল আমরা বলতাম করোনা কাউকে ছুঁয়ো না, যদি করোনা হয় তোমাকে আটক রাখবে। আর এখন শিখলাম নাতির কাছ থেকে তুমি বাংলা লিখো। তো এই সম্বন্ধে করোনা যখন এসেই গেল, কি দারুণ করোনার সময়ে যে আমরা ব্যথাটা পেয়েছি, তার জন্য একটা ছোট্ট কবিতা লিখেছিলাম। সেটা খুব হয়েছিল, লাইক হয়েছিল। এটা আবার হাতে লিখেছিলাম, হাতে লিখে লাইক করেছিলাম। সেটা হয়েছে, আমরা শুনি কবিতাটা। করোনা হতে মুক্তি। সেটা বইও ছাপিয়ে দিয়েছিলাম গতবারের বইটার মধ্যে। সেটাতে লিখেছিলাম, বহু কষ্টে 2 বছর 19-20 হলগত, মাস্ক ব্যবহার ও রেখে সামাজিক দূরত্ব, বাঁচাতে মূল্যবান জীবন, গৃহবন্দী সকলের মন, ঝরে অশ্রু জল, প্রয়াণে আপন জল, দেখিতে না পায় শেষকৃত্য সন্তান ও প্রিয়জন, কর্ম হারিয়ে সভ্য শান্ত বহু সংসার, গানার্জন বিশেষ হল যে সভা, রাস্তায় আটক বহু শ্রমিক কর্মচারী, স্পেশাল ট্রেনে আসলো ওইসব যাত্রী, যুগাতে দারিদ্র্যের আহার, বন্টন চাল ডাল শুকনো খাবার, করোনা ভ্যাকসিন আসে চিকিৎসায়, সকলে পায় তা বিনা খরচা, অনলাইনে ক্লাস আর পরীক্ষার নতুন স্বাদ, দরিদ্র ছাত্রছাত্রী পড়ল তাতে বা, অবশেষে করোনা হতে মুক্তি, সকলে পায় সুখ শান্তি, সবারে করি নিবেদন, হাত বাড়ান হতে উন্নয়ন। সুন্দর কবিতা স্যার, ধন্যবাদ। এবার আমরা সরল স্যারের কাছে একটা কবিতা শুনবো স্যার। ছড়া কবিতা আপনার ইচ্ছে, আপনার যা ইচ্ছে আমাদের শোনাবেন। ঠিক আছে, আমি ছড়াই বলছি। এর আগে সরল আমার স্যারের কাছে একটু জানতে চাইবো, আপনার বর্তমানে কতগুলি বই বেরিয়েছে? আচ্ছা, বলছি আমি একটু। আমার প্রথম বই বেরিয়েছে 1992 সনে, সেটা ছোটদের। আমি মূলত ছোটদের বা শিশুদের জন্যই লেখালেখি করি, ছড়া কবিতা যেটি বা গল্প, শিশু সাহিত্যিকই বলতে পারেন। আমার এখনো অবধি 4টি শিশুদের জন্য লেখা বই আছে। প্রথমটা রাজার রাজা রাবণ, 1992 সনে, সেটার কপি শেষ আনতে পারিনি। তারপরে হয়েছে মিষ্টি সাগর
ছোটদের জন্যে। তারপরে হয়েছে এই একটি নদী রঙিন শাড়ি ছড়ার কবিতার বই ছোটদের জন্যে। আর এবার একটি ছোটদের জন্যে গল্পের বই প্রকাশ হবে। গল্পের বইটার নাম হবে ক্ষীরমাসি। মজার একটা ক্ষীরমাসি গল্পের বই। আর তাছাড়া আমি অন্য মানে বড়দের উদ্দেশ্যে যেগুলো লিখেছি, যেমন কবিতা লিখেছি আবার হব দশভুজা, গল্প লিখেছি উপতাখালির মেয়ে, তারপরে যৌথভাবে লিখেছি তিত্তামিটা। এটা এই ভাষাটা সিলেটি ভাষায় লেখা আমার, যদিও আমি সিলেটি না, কিন্তু সিলেটের টাচে বলতে আমি 10 বছর কৈলাসহর চাকরি সূত্রে ছিলাম। সেখানে সিলেটি অঞ্চলের লোকেরা যে কথাবার্তা বলতো, আমি সেখানে প্রথম গিয়ে খুব মজা পেয়েছি। তাদের ভাষাগুলো শুনতে আমার খুব ভালো লাগতো। তাদের সঙ্গে বেশি বেশি করে মিশেছি হাটে বাজারে। তাদেরকে বাজারে গিয়ে আমি একটা জিনিসের দাম বললে ওরা যখন উত্তরটা দিত, রিপ্লাই দিত, তো আমার কাছে ভালো লাগতো। সে আমি আবার বলতাম যে এটা দাম কত, আমি ইচ্ছে করে শোনার জন্য। এরকম একটা আমার বেশ রসালো মজার একটা ব্যাপার হয়েছিল। এবং আমি 10 বছর ছিলাম ওই কৈলাসহরে আমার ফার্স্ট পোস্টিং হয়েছিল। এই সুবাদে ওই ভাষাটার প্রতি আমার একটা আকর্ষণ জন্মিয়েছে। ওই ভাষায় কবিতা বা গল্প কিছু লিখেছেন? কবিতা একটা লিখেছি। একটা শুনি আমরা। ঠিক আছে, এটা বইটার নাম হলো তিত্তামিঠা। যৌথ সম্পাদন। যৌথ তিত্তামিঠা মানে হলো আমরা যেটা বলি তিতামিঠা, সেটা সিলেটি অঞ্চলে লোকেরা বলে তিত্তামিঠা। এটি থেকে একটি আমি কবিতা পড়ছি ওইরকম ভাষায়। জানি না কত দূর হবে, অনেক ভাষাভাষীর এরকম লোক থাকতে পারে, যখন এটা শুনবেন হয়তো মিলিয়ে নেবেন যে আমি চেষ্টা করব আপ্রাণ যে যাতে যথাযথ হয়। বরাকর পাড়ো হৌ যে তোমার লগে দেখা উদার বন্ধ, এর বাদে একটাও শব্দ খরচ করলাই না, না কাগজ না তারও। অথচ তুমিও কইসলাই এক চান্দনি রাইতো বরাকর পাড়ো আটতে আটতে মন লয় ফাউরি লাইছো তুমি। এক একটা করিয়া ইটোর চাক্কা মারলায় জল, কাছর টুকরার লাহান বাঙ্গিয়া চৌচির চন্দনী মাখা জল। ঝিলিক মারিয়া উঠতেও কইলায় দেখো দেখো কি সুন্দর নাইনি। তুমি কিতা বুঝাই তাই চাইছো, আমি ঠিকও বুঝ পাইছি। হেসকালো কইলায় চৌকো চৌখ রাখিয়া, পরদেশি হইয়াও অত মাখলায় কেনে? কি জাদু তোমার জিব্বার মাঝো, জীবনের পয়লা প্রথম তোমারেও দিলাম আমার মন আমার সকলতা। তুমি কথা দেও বলতায় নাই আমারে, চিঠি পাইতেও টপ্পারি আইবায়। আইজো তোমার হৌ কথা মনও আমার, বাবিয়া পাইয়ার না অমূলা নাটক কেনে করলায় বরাকর পাড়ো। কোনটাও বুঝি না আমি, খানতুন কিতা নিলায় তুমি আর খানো কিতা দিলায়। বাহ, অসাধারণ। আর তো বাঙ্গাল ভাষায় বলতে ভালো লাগছে, ভালো লাগছে। তো আপনার ওই যে ভাষাগুলি খুব সুন্দর ভাষা। সিলেটি ভাষাটা আমাদের কৈলাসহর মানে ধর্মনগর, কৈলাসহর, কমলপুর ওই অঞ্চলে। কমলপুরের একাংশ আছে, কিন্তু একাংশ mainly না, ধর্মনগরই মূলত বেশি। কৈলাসহর ধর্মনগর ওই অঞ্চলে, এবং সিলেট ওইদিকে করিমগঞ্জ কাছাড় ওইদিকে আর একটা টাচ থাকে। কাঞ্চনপুর ওই side টা। কাঞ্চন, হ্যাঁ কাঞ্চনপুর, আচ্ছা, কাঞ্চনপুর, হ্যাঁ ধর্মনগর কাঞ্চনপুর ওইদিকটা। সজলদাকে এই সুন্দর প্রসঙ্গে কবিতা। আমার একটা কথা জানতে ইচ্ছা করছে। আপনাকে বাংলা কথা বলেছে ভালো হয়েছে। আমরা ওই সিলেটিতে গিয়ে বলতাম আচ্ছা স্যার, আমাদের যে যা থা যা থা যা যা থা, থা, মানে এই বুড়ো আঙুল থেকে যা থা, অতি উত্তর। সজলদা কি এটা শুনেছে? না, আমি এই ভাষাটা এই শব্দটা প্রথম শুনলাম। যা তা মানে আমরা বুঝি বাজে, না, বাজে জিনিস। সেইখানে ওই পাড়াতে ছিল সিলেটি ভাষা। ওয়েস্টার্ন যা তা সিম্বল মানে এটা, আঙুলটা দেখাবে। ওয়েস্টার্ন সিম্বল এটা যে আমরা বলি ওকে স্যার, ঠিক আছে। স্যার আপনাকে জানতে চাইবো যে আমাদের যে ত্রিপুরার ভাষাটা আছে, বাঙ্গাল ভাষা আমরা কথা বলি, এই কই যাস, ইয়েস, কেমন আছোস, খাইছস নি, এটা কই আগরতলা। যাইবি? এই যে আমাদের বাঙ্গাল ভাষা, বাঙ্গাল ভাষা, আগরতলার ভাষা। আমরা ধরুন পশ্চিমবাংলা যাই না, পশ্চিমবাংলাতে যে শুনবো, শুনে হাসে। আমি ঠিক। কিন্তু বলি পশ্চিমবাংলার বন্ধুদের, ওরাও খুব মজা পায়। তো অ্যাঙ্কারিং করার সময় সব বাঙালি প্রয়োগ এসেছে। করি, খুব হাসায় বাঙ্গাল বলে। তো স্যার এই যে আমাদের ত্রিপুরার ভাষাগুলি স্যার, বাঙ্গাল ভাষা, এই কই যাস, এইগুলিকে
আসলে এর সৃষ্টি কি স্যার আপনি জানেন? হ্যাঁ, এই প্রসঙ্গে বলি, আমরা ত্রিপুরা রাজ্যে ধরেন হাজার হাজার বছর যাবত আছি। সিনাই নদীর পাড়ে নরসিংদী মন্দিরের পাশে লাগোয়া তো অবিভক্ত অবিভক্ত বাংলা। অবিভক্ত বাংলা গাবতলী গ্রামে আমার জন্মস্থান। সেখানে আমরা যে কথাগুলি শুনতাম, সেটা একটু আগে বলেছি, পুরানো কথাগুলি। সেগুলোকে আমরা হারিয়ে ফেলছি বলে আমার লেখালেখি। যেমন বেড়াবার তারেকিয়া, যে তেসরা একটা রাস্তা, এটা সাপকট। আরে সাফ সুতরা রাখিস কাপড় চোপড়। স্কুলে গেলে প্রতি শনিবার দিন সেটা হতো দেখা, তোমার কাপড় সাফ কিনা, হাতটা সাফ কিনা, মুখটা কাটা কিনা। সাফ কথা এখনো খুব বলে না। আমার তো একখান সাপ মায়া লাগে পোলারে বিয়া করে। চাপ মাইয়া সাফ মানে ফর্সা মাইয়া। হ্যাঁ, ফর্সা মেয়ে, পরিষ্কার। স্যার ছাপ ছাপ কথাটা কিন্তু মানে পরিষ্কার মানে ছাপ না, বোধহয় শব্দ ছাপ। ছাপ ছাপ ছোয়াকার আচ্ছা আচ্ছা। সেটাকে আমরা যারা ত্রিপুরীর সঙ্গে আমরা ছিলাম একসঙ্গে, তারা সাপ কথা বলি। সাফ সুতরা, পরিষ্কার পরিচ্ছন্ন, বাড়িঘর সাফকট, জামা কাপড় সাফ বলতে পরিষ্কার, সাফকট, হ্যাঁ, লোক সাফকট। যদি ওই ভাষাগুলি না থাকে তাহলে কিন্তু আমরা হারিয়ে যেতাম, একদম হারিয়ে যেতাম। আজকালকার কই যেতেছস, কুম্বলা যেতেছস, এটাকে আপনি বলছেন কলকাতা গেলে হাসে, কারণ তারা ব্যঙ্গাতে আসে না, তারা পরে শুদ্ধ ভাষাটা, আমরা পড়ি চলতি ভাষাটা। চলতি ভাষা ত্রিপুরাতে আপনি বিলুনিয়া যান এক ধরনের, উনি বললেন কৈলা শহরে আরেক ধরনের, ধর্মনগরে এক ধরনের। বিলুনিয়ার ওরা তো নোয়াখালী ভাষা, নোয়াখালী ভাষা বাংলাই না, বাঙালি বাংলার বিভিন্ন তো রূপ। আপনি কহ কহ বা অহম যেত না, এই কথাটা যেমন আছে, আমরা সঙ্গে সঙ্গে চলতি ভাষার মধ্যে ওই ই এবং তা আ এগুলি বাদ দিয়ে দিতাম, এগুলি বাদ দিতাম। জায়া ছিলি আর জায়া ছিলি না, যাচ্ছিলি নাকি খাইবি, আমরা এগুলি বাদ দিয়ে কথা কইতাম। এখনো আমরা এই ভাষাতে কবিতা লিখতে ভালোবাসি, এখনো এই কবিতাগুলি এখানে আছে। ত্রিপুরার যে ভাষাটা আমরা বাংলা ভাষায় কথা বলি, এই ভাষাটা কি মানে বাংলাদেশের থেকে এসেছে? না, তাহলে বাংলাদেশ বলতে তো কিছু ছিল না, তখন তো বাংলাদেশ বলতে কিছু ছিল না, অবিভক্ত ভারত। অবিভক্ত ভারত না, এটা ভারতের অংশ ছিল না, তাহলে সেটা ছিল রাজন্য ত্রিপুরার অঞ্চল। সেটা হলো চাকলা রুশনাবাস। ব্রিটিশ যখন দখল করছে ভারত, তখন চাকলা রুশনাবাসরা ব্রিটিশের অধীন খাজনা দিয়ে রাজা দিল, আর পার্বত্য ত্রিপুরা বা রাজন্য শাসিত যে অঞ্চলটা রাজা রাখলো, নিজেই খাজনা নিত, রাজার দুটোই অংশ। সেটা ঠিক আছে, আমি তো মাঝখানে ইয়ে করি। আপনি যে বললেন যে ভাষাটা এখানকার আগরতলার ভাষাটা কিভাবে এসেছে, আপনিও বলেছেন, চেষ্টা করেছেন। আমার মনে হয় এই এখানকার যে আগরতলার ভাষাটাকে অনেকেই কিন্তু মজা করে খিচুড়ি ভাষা বলে, খিচুড়ি ভাষা। অ্যাকচুয়ালি ওইটা বাংলাদেশ থেকে এসেছে, বাংলাদেশ থেকে এসেছে এই কারণে বলছি। বর্তমান বাংলাদেশ তো তৎকালীন না, তৎকালীন ব্রিটিশ ভারত ছিল, ভারতের তখন থেকেই তো এখানে মানে বাঙালিদের আগমন শুরু। এমনকি এখানকার মহারাজও বাঙালিদের আমন্ত্রণ করে এনেছেন, আমরা বিভিন্ন বই পুস্তকে পেয়েছি, জানতে পেরেছি। যে ওই যে ভাষাটা বাংলাদেশে বিভিন্ন জেলা আছে, নোয়াখালী ডিস্ট্রিক্ট, ফেনী ডিস্ট্রিক্ট, সিলেট ডিস্ট্রিক্ট, এমন যে বিভিন্ন জায়গা অঞ্চল আছে, বিভিন্ন অঞ্চলের ভাষা বিভিন্ন রকম। এই যে ভাষার লোক, সব ভাষার লোক এখানে আছে, আগরতলা আছে বা বৃহত্তর ত্রিপুরাতে আছে, ত্রিপুরা ছড়িয়ে ছিটিয়ে আছে। আগরতলার মধ্যে যেহেতু রাজধানী, রাজা এখানে বসতি স্থাপন করেছেন, রাজবাড়িটা এখানে ছিল, ফলে এখানে বেশিরভাগ লোক এখানে আসতেন। উনি যে রাজামলের জায়গা ওনারা আছেন বললেন, যেমন অনেকেই এখানে রাজা বিশেষ করে নিমন্ত্রিত করে যাদের আনতেন, ওদেরকে বসতি এখানকার ভিটি দিতেন রাজা বিনা পয়সায়। তাই ওই যে বিভিন্ন ভাষাভাষীর লোক এখানে এসেছেন, ফলে সিলেটি ভাষা, নোয়াখালী ভাষা, এই কুমিল্লার ভাষা,
বিভিন্ন অঞ্চলে ভাষা মিলে এখানকার আমরা যে ভাষাটা ইয়ে করি এটা কিন্তু অটোমেটিক হয়ে গেছে, ওইটাই খিচুড়ি ভাষা। এই খিচুড়ি ভাষা, এই সন্ধ্যা আরেকটু ধন্যবাদ স্যার। সেই ভাষাকে বলা হয় জুলাইয়া ভাষা। জুলাই ভাষা। জুলাই ভাষা, জুলাই মানে কি, জুলা বুকা, আচ্ছা, ঠিক আছে। তো ওই পারের লোকদের বলা হতো স্মার্ট, রাজের দৃষ্টি। আর রাজার যে অংশটা খাজনা নিয়ে করতেন সেটার ভিতরে জুলাই পড়ে। আরে জুলাইয়ের মানে জুলাইতে কিচ্ছু না, বাঁশকরল লতা পাতা, জুলাই অঞ্চলে কিচ্ছু পাবো না। জুলাই গিয়ে বাড়ি করবি, মাথা খারাপ তো। পাহাড় এরিয়া। পাহাড়ি এরিয়া কিছুই ছিল না। তারপরে আমরা জুলাইয়ের মতোই ভাষা বলতাম, বুঝে না কেউ জানো এটা, একদম। আমি যেমন বুঝা, তখন সেটাকে বুঝাতে বুঝাতে, যেমন আমরা বলি নোয়াখালী ভাষা আমরা বুঝি না, তুমি কি ভাষা কো আমরা জানি না, ধর্মনগরে যেটা শিলচরের ভাষা আছে সেটা আমরা বুঝি না। তো জুলাইয়ের ভাষা সঠিক হলো রাজন্য ভাষা এবং বাঙালি ভাষা মিলাইয়া। যেমন অনেকে তুমিকে তুই ক, এটা পাহাড়িরাও বলে, বাঙালিরাও বলে, নোয়াখালীরাও বলে। আমিকে অ কয়, আর কয়, আর আমি আর। তো এই জুলাই পরগনার অঞ্চলটা শুধু এই যে রেল লাইনটা গেছে ব্রিটিশ আমলের, রেল লাইনটার পূব দিকটাকে জুলাই পরগনা বলা হতো। ওখানে বলতে গেলে ত্রিপুরা, আধুনিক ত্রিপুরা, আর বাংলাদেশটা আধুনিক বাংলাদেশ। ওইখান থেকে মানুষ যে কোন ওই যে বললাম লিঙ্কটি পড়ানোর জন্য, শেখানোর জন্য, ও আর শেখানোর জন্য জুলাই পরগনা রাজা নিয়ে আসতো, জুলাই মাস্টার করতো, অর্থাৎ জুলাইদের মানুষ করতো, ঠিক আছে। তো আমরা আসলাম জুলাইয়া। হ্যাঁ, জুলাই বাসে হইলো কুম্বালা যাইবি, কুম্বালা খাইবি, বইবি নি, সাপ পড়বি নি, পড়বি নি। গ্রাম্য ভাষা। হ্যাঁ, এটা হইলো শব্দ হইলো জুলাইয়া ভাষা। মানে আমাদের খিচুড়ি না, বাতি আঙ্গাইয়া, হ্যাঁ, বাতি হ্যাঁ, আঙ্গাইয়া, হ্যাঁ, উপিটা ধরা না, আঙ্গাইয়া দে। হ্যাঁ, আঙ্গাই দে। আঙ্গাইয়া। এগুলো ভাষা আছে, অনেকগুলো ভাষা আমাদের আছে। আমরা পুকুরকে পুষ্কুনি বলি, পুষ্কুনি। ঠিক আছে। ঢালুকে তেসরা বলি, খেলাঞ্জাকে আইল্লা বলি, তারপরে কাকিকে খুঁড়ি বলি, একদম। হ্যাঁ, টুকরিকে উড়া বলি, বড় টুকরি যেটা আছে একটু খাড়ি বলি, পয়সা বলি, বাত রান্না টান্না করে এটার মধ্যে লাগা পয়সা। স্যার, একটা কথা মনে হচ্ছে, এই যে সবজি তরকারি রান্না হয় স্যার, এটা বলে বেজুন। বেজন, বেজন। অ্যাকচুয়ালি হ্যাঁ? ব্যঞ্জন থেকে কথাটা এসেছে আর কি। বেজন শব্দটা বেজন। আপনি যদি কলকাতায় বলেন কি বললো, কি বললো। হ্যাঁ, স্যার বেজন। আমরা ত্রিপুরাতে কিন্তু ভাষা না বেজন, হ্যাঁ, বলো না বেজন। স্যার? ওরা বুঝবেই না, হ্যাঁ, ওরা বুঝবেই না। বেজন বাসকরণ, হ্যাঁ, এই ভাষাগুলি কোথা বাস থেকে করুন। বাস আসছে? করলে বেজন। জুলাই, জুলাইয়া। এটা ভাষাটা হইলো জুলাই ভাষা, অর্থাৎ জুলাই পরগনার ভাষা। এটা তুমি বুঝতো না, আমরা বুঝো। একদম। ওই যেরকম থেকে জুলাই বাড়ি নাকি? না, জুলাই বাড়ি। বাড়িটা হইলো আরেকটা অঞ্চল, আচ্ছা আচ্ছা। কিন্তু জুলাই ভাষা হইলো আরেকটা, যে আমরা জুলাই পরগনা, দ্যাট ইজ আমরা কিছু বুঝি না এরকম ভাষা। ভাষা কথাগুলিকে তোমরা আমরা বুঝো না জুলাইয়া বলে, রাখি। হ্যাঁ, ঘুরাই দেয় না তারা, এটা পরগনাটি জুলাই বুঝে, হ্যাঁ, কি ভাষা কয় কিছু বুঝে না, একদম। জুলাই। তো জুলাই থেকে যাইতো বাঁশ কাঁঠাল, আর ওই পার থেকে আসতো ব্রিটিশের অধীন যেটা ছিল, ওদের থেকে আসতো শুটকি, মাছ, ডিম। আমাদের এখানে তো ওইগুলো অভাব ছিল। তো সেই প্রসঙ্গে যেমন মনে করেন জুলাই আর সম্বন্ধ আমাদের কথা আছে। আমরা জুলাই পরগনার থেকে এসছে ব্রিটিশের রাজার দেশের লোক, সেটা আমাদের বাংলাদেশ বলা ঠিক না, ঠিক না, মনে সেই সময় তো বাংলাদেশ ছিলই না। ছিলই না। এইটাই তাহলে কি ছিল, রাজন্যের চাকলা রুশনাবাস আর পার্বত্য ত্রিপুরা, রাজা এখনো বাংলাদেশে যে ব্রাহ্মণবাড়িয়া দিয়ে আছে, আমরা শুনেছি, দেখেছি, বইপত্র পড়েছি, এখনো ত্রিপুরা পরগনা লেখা হয়। হ্যাঁ, আমাদের যে সচিন কর্তার বাড়িটা যে আছে, এখনো হুম। এখানে আছে, যারা আছেন বলেন, এখনো লেখা আছে। চাকলা রসুনবারটা তো রাজার অধীনেই ছিল ওই সময়, ফলে এই জন্য ধন্যবাদ স্যার, আমরা অনেক কিছু জানতে পারলাম, আমাদের ত্রিপুরার ভাষা নিয়ে আমরা জানতে পারলাম। স্যার, এখন প্রশ্ন করবো যে ত্রিপুরার সাহিত্য জগৎ, স্যারকে বলবো প্রথম, বলুন ত্রিপুরার সাহিত্য জগৎ এখন কোন দিকে এগুচ্ছে? ত্রিপুরার সাহিত্য জগৎটা ঠিকই আপনি যেটা বলেছেন, যে কলকাতার তারা আমাদের নিয়ে চলতে চায়, আমরা কলকাতার শুদ্ধ ভাষাটি আমরা সাহিত্যের মধ্যে প্রচলন করি। আমরা যদি জুলাই ভাষাটাকে যোগ করি, অনেকে হাসে, কিন্তু হাসলে তো হবে না।
এটা ছিল আমাদের ভাষা, আমরা এটা ধরে রাখতাম। একদম স্যার। হ্যাঁ, আমরা বলতাম স্যার এটা আমাদের একটা মাতৃভাষার মতো স্যার। মাতৃভাষা। জন্মের পর আমরা বলছি এই শূন্য দা খাইয়া খাইবে হ্যাঁ, হ্যাঁ, নেই যাইবি কই। এখন যদি আপনি একদম বলেন ঠিক না? হ্যাঁ মাডা দাও শুকর দিয়া, তাহলে সবাই বলবে হ্যাঁ জুলাই থেকে আইছে না বাংলার থেকে আইছে, কারণ বাংলার রাত ইয়ে করে না। এখন যদিও যদিও এখন আমাদের মধ্যে এই জিনিসটা কিছু কিছু প্রচলিত হচ্ছে, যে আমরা এই যে বললেন আপনি এখন মাতৃভাষার মতো হয়ে গেছে, যে খাইয়া যা লইয়া যা ব্যাপারটা। তাই এখন অনেকে বিশেষ করে ছোট শিশুদের মাদের মধ্যে একটা প্রবণতা, এবং সবাই চেষ্টা করে যে ছোটবেলা থেকেই ওই শুদ্ধ ভাষাটা, এখানে বস এই সেই যে এইরকম শুদ্ধ ভাষাটা চালু করার জন্য বা শেখানোর জন্য হ্যাঁ, সেখানে যদি আমি tendency মোবাইলে একটা চার্জ করি, থাকে। বাংলা দিয়া যদি চার্জ করি, এই জুলাই ভাষাগুলি সবগুলো কিন্তু আসে। একদম যেমন আজ যদি লেখেন আসি শব্দ আসে, আর আসস নিলে এই কথাটা কিন্তু আসে। তো জুলাই ভাষাটা আসে। তো আমাদের সাহিত্যটা জুলাই ভাষা এবং শুদ্ধ ভাষা নিয়ে মিশ্রিত হোক, এটা আমরা চেষ্টা করছি। যদি সফল হই নিশ্চয়ই আপনারা জানবেন। একদম স্যার। সেখানে প্রকৃতিকে ধরেই আমাদের বাঁচা, ত্রিপুরাটা ছিল প্রকৃতি, আমি বলছিলাম একটু আগে। এখনো প্রকৃতি আছে। প্রকৃতির উপাদান, প্রকৃতির উপাদান ডাহাডুমা ভাস্করণ সুবৈথু ব্যঙ্গের সাথে জারি কুসু কাজ করে। সব ছিল রান্নার তেল, পাওয়া যেত সব জায়গায়, দুজনে ছিল প্রসিদ্ধ, সাথে ছিল শীতল রথ, তরকারি অন্যান্য বাদ্র। একটা একদম শীতলটা বাংলাদেশে, ভাস্করণটা আমাদের। আমাদের এই জিনিসটা যদি হয় বাকি সব বাদ যাবো। একদম স্যার, মেলবন্ধন স্যার। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মিলন মিলন মিলন। জাতি জনজাতির মিলন। হ্যাঁ, আজকাল পাই না সেই সবের গন্ধ, ইলিশ দিয়া বাস করবো গন্ধ পাই না। বসে বসে করছি আজ এই সকলের গল্প, তারই সবগুলি উপকারী, ভিটামিন কি কি তার হিসাব কেউ জানি না। আজও বাজারে সেই সবার আছে প্রচুর, ঘরে এনে কষ্ট পাইট করুন, রান্না সিম্পল। পাইট করুন কথাটা বুঝছেন তো, জুলাইয়ের কথা পাইট করুন বুঝছেন না? হ্যাঁ, পাইট করা মানে হইলো গুছানো। পাইক আচ্ছা পাইট আচ্ছা পাইট পাই ও আকার রসিত পাইট করো, তো পাইক। তো তো আচ্ছা আচ্ছা পাইট তো করো। আপনারা বুঝতে পারছেন যারা আমাদের উপরে উপরে দেখছেন পজিটিভ বার্তা পর্দায়, পাইক করো মানে গুছানো। গোছানো। পাইট করণে কষ্ট, রান্না সিম্পল, আহারে বয় নাই, আনন্দের সব উপাদান, চাষ নিষ্প্রয়োজন, কেবল কুড়াতে হয়, তা দিয়ে চলত সকলের ঘর। ধন্যবাদ স্যার আপনাকে, অনেক কথা আমরা জানতে পারলাম। আপনার মধ্যে কি ত্রিপুরা সাহিত্য কোন দিকে এগোচ্ছে? ত্রিপুরার সাহিত্য এগুচ্ছে বলতে মানে এখন কোন দিকে বর্তমানে এই 2024-এ দাঁড়িয়ে আমাদের পজিটিভতার ঘরে আপনার দাঁড়িয়ে আছেন, আপনার শুরু যে যখন হয়েছিল কবিতা লেখা ছড়া লেখা, তখন সেই থেকে আজকে পর্যন্ত অনেক উন্নত হয়েছে ত্রিপুরার সাহিত্য, অনেক উন্নত হয়েছে। কারণ ত্রিপুরার সাহিত্য এক সময় ত্রিপুরা ভিত্তিকই ছিল। ত্রিপুরার মধ্যে যে অনেক আগে থেকে যে বই টই বের হতো ত্রিপুরার মধ্যে সীমাবদ্ধ ছিল, এবং পশ্চিমবঙ্গে বা কলকাতার মার্কেট ধরার তখনও ছিল না। এটা বিভিন্ন সেমিনার টেমিনারে আলোচিত কথাটা, যে ত্রিপুরার এক সময় কুক্ষিবদ্ধ ছিল, কিন্তু এই জিনিসটা পার হয়ে সেই গণ্ডিটা পেরিয়ে এখন আমরা কলকাতায় আমরা ত্রিপুরার একটা স্থান করে নিতে পেরেছি, যে ত্রিপুরার সাহিত্য জগতও একটা বিশেষ একটা জগৎ, এবং ত্রিপুরাতে অনেক রাইটার আছে, লেখক কবি ঔপন্যাসিক আছেন, এবং মানে প্রথিতযশা রাইটাররা আছেন, এবং তাদের লেখার মান ত্রিপুরার অনেক রাইটারের থেকে তুলনামূলক কোনো অংশ কম নয়। ত্রিপুরা না কলকাতা, এই সরি কলকাতার রাইটারের থেকে কোনো অংশ কম নয়। ফলে ত্রিপুরার এখন যে যে উন্নত জায়গায় পৌঁছেছে ত্রিপুরার লেখালেখি, সেই দিকে আমি বলবো যে ত্রিপুরা ভবিষ্যতে আরও এগিয়ে যাবে। যদিও কলকাতার একটা একটা তাদের মধ্যে একটা সে কি ভাব থাকে যে ত্রিপুরার লেখালেখি এই ধরনের একটা কথা তারা প্রচলন করেছে। তবু খুব কষ্ট হচ্ছে ত্রিপুরার ফিল্মি জগতে, মানে এখানকার নাট্য জগৎ বা এই সিনেমা জগৎ বলেন, এইরকমই এর পাশাপাশি সাহিত্য জগতও আগরতলা বা ত্রিপুরার ক্ষেত্রে যে কষ্টটা, যেমন এখানে ছাপা টাপা এভরিথিংয়ের ব্যাপারে অনেক কষ্ট, কিন্তু কলকাতায় খুব সহজলভ্য বিষয়, এটা কলকাতায় খুব সহজেই পেয়ে যাচ্ছে এখনো কিন্তু আমরা ত্রিপুরা প্রকাশকরা কলকাতা, হ্যাঁ এখন কিন্তু আমরা মুখাপেক্ষী, কলকাতার মুখাপেক্ষী, আমরা এখনো ওই একটু বলি, কলকাতা থেকেই সব প্রকাশ করে আসছে। প্রিন্টিং
প্রিন্টিংটা গত এখনো বছর- অনুন্নত। হ্যাঁ, গত বছর আমি বাংলাদেশ গিয়েছিলাম। বাংলাদেশের প্রিন্টিং অদ্ভুত, আমাদের কলকাতার মতোই। তো আমি বাংলাদেশে এখানে লিখেছিলাম বাংলাদেশের মধ্যে যে বাংলাদেশের জন্য অবিকল কলকাতা। সেই সেই হ্যাঁ, সেই বাংলাদেশে গিয়ে তাদের আলোচনার মধ্যে আমি মেমেন্টো পেয়েছি। হ্যাঁ, সেখানে শ্রদ্ধেয় প্রদীপ কুমার ভৌমিক আমন্ত্রিত অতিথি ছিলেন, লেখক সমাজসেবী আগরতলা ত্রিপুরা থেকে। ভিন্ন মাত্রা সম্মাননা 2023 উনি বাংলাদেশের পেয়েছেন। সেখানে ভিন্নমাত্রা সম্বন্ধে আমার একটা লেখা আছে, তিতাসের একটা কবিতাও আছে, এবং ঘটনাটা যেটা বলছি, বিদেশ দর্শন একটা ছোট্ট করে 2 লাইন লিখেছিলাম। তো সেখানে আমি উল্লেখ করেছিলাম যে কলকাতাটা আর এই, ঢাকা ঢাকা যেন একদম কলিকাতা, কারণ সেখানে প্রিন্টিং, ভাষা, সংস্কৃতি, কবি নজরুলের ভালো, দেশ খুব খুবই খুবই ভালো। সেটাকে বলার অপেক্ষা রাখে না, তারা আমাদের চেয়ে কিছুতেই পিছিয়ে নাই। সেই স্যার জন্য আমি- কবিতাটা আপনি বের করুন স্যার। আমি সলবাবুর কাছে যাব যে আমাদের বিংশ শতাব্দীর বাঙালির দুই কবিগুরু কবিগুরু নজরুল। রবীন্দ্রনাথ, কবি নজরুল, কবিগুরু দুজনের রবীন্দ্র- সাহিত্য সৃষ্টি পৃথিবী ছড়িয়ে আছে, অমর। যতদিন পৃথিবী থাকবে ততদিন ওনাদের সৃষ্টিটা থাকবে। আপনি কবি নজরুল সম্বন্ধে, ওনার সাহিত্য সৃষ্টি সম্বন্ধে একটুখানি বলবেন। ওনার তো আসলে কি রবীন্দ্রনাথ কি নজরুল, দুই বিশাল সমুদ্র বলা যায়। কাজেই এই স্বল্প পরিসরে তো আসলে মানে ওনাদের মূল্যায়ন করা খুব কঠিন বিষয়। খুব, তবে রবীন্দ্রনাথ যেমন আরামায়াসের মধ্যে রচনা করেছেন, বিভিন্ন তার প্রতিভার স্ফুরণ ঘটেছে এবং তার স্বীকৃতি পেয়েছেন। নোবেল পুরস্কার পাওয়া মানে একটা বিশাল ব্যাপার, বিশ্বব্যাপী তার স্বীকৃতি। সেই দিকে তুলনা করলে কাজী নজরুল কিন্তু ওনার রচনাও প্রচুর বিশাল রচনা সম্ভার করে গেছেন। কিন্তু আমার নজরুলকে একটু বেশি ভালো লাগে এই কারণে, নজরুল, কাজী নজরুল ইসলাম এক কথায় প্রতিবাদী কবি। উনি ওনার বিদ্রোহী কবিতা, আমি সুযোগ পেলে আমি কয়েকটা লাইন আবৃত্তি করব বিদ্রোহী কবিতার। এই বিদ্রোহী কবিতাটা আমি পড়ে খুব আপ্লুত হয়েছি। ওনার প্রতি আমার শ্রদ্ধা ভক্তি অনেক বেড়ে গেছে। ওনার সংক্ষেপে যে ওনার কয়েকটা বিষয়, উনি খুব কঠোর পরিশ্রম করে, কঠোর সংগ্রাম করে জীবন চালিয়েছেন। ছোটবেলা থেকে সেই দুখুমিয়া, ছোট মানে বাল্যনাম ছিল দুখুমিয়া, সেই দুখুমিয়া কাজী নজরুল হয়েছেন। দুখুমিয়া চায়ের দোকানে কাজ করতেন, চায়ের বয় ছিলেন। তারপরে লেটু দল বলতে ওই যে গ্রাম বাংলায় যে গান বাজনার, না এই যাত্রা গান এসবের করা হতো সেগুলো। তো এই থেকে হয়তো গানের প্রতি তো ছিলেন, ওইভাবে উনি গানের দিকে ঝুঁকলেন, গান হয়তো রচনা করলেন, নিজের গান রচনা করেছেন, গেয়েছেন। এইভাবে আস্তে 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 তারপরে, এবং সবটাই তিনি এই লড়াই করেছেন কী জন্যে, উনি বেঁচে থাকার জন্যে, খুব দরিদ্র ঘরের। এবং ওনাকে ছোটবেলায় রবীন্দ্রনাথ যেখানে সোনার চামিচ নিয়ে জন্মগ্রহণ করেছেন, সোনার কলম নিয়ে লিখতে পেরেছেন, যেখানে খুব সুন্দর সুন্দর রচনা করেছেন, খুব আরামায়েশ করেছেন, জমিদার বংশের লোক। পাশাপাশি আমরা নজরুলকে যদি দেখি, নজরুল ছোটবেলা থেকে সে কলম হাতে নেই, ছোটবেলা থেকে তার যেন মানে ক্ষুধা দূর করার দণ্ড তার হাতে, সেই ক্ষুধা নিবৃত্তির জন্যে যে লেটু দলে গেছেন। এক সময় যুবক বয়সে ব্রিটিশের সৈনিক রূপে কাজ করেছেন, সেখানে এই রচনা করেছেন কামাল পাশা বিখ্যাত কবিতা, ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই, অসুরপুরে সুর উঠেছে জোরসে সামাল সামাল তাই। এই যে বিখ্যাত রচনা, এই তিনি যখন সৈনিক ছিলেন তখন এইটা রচনা করেছেন। এবং ওনার কীরকম দেশপ্রেম, কীরকম ওনার দেশাত্মবোধ, সে ব্রিটিশের অধীনে ওনার ইচ্ছা ছিল না, তিনি যে খুব শখে গিয়েছেন তা না, তিনি চাকরি করেছেন পয়সার লোভে। সৈনিকের চাকরি করলে উনি পয়সাটা একটু বেশি পাবেন, ওনার সংসারের খরচটা পুষিয়ে নিতে পারবেন। কিন্তু একসময় হলো কি, ওনার ভিতর থেকে এর প্রতিবাদ আসতে লাগলো, ভিতরে প্রতিবাদ আসতে লাগলো, তুমি ব্রিটিশের গোলামি করবে না। নজরুলের মধ্যে এই জিনিসটা এসেছে, ফলে এক সময় সিদ্ধান্ত নিলেন, না আমি চাকরি ছেড়ে দিলেন চাকরি।
এসে এই যে এইভাবে যে ওনার সংগ্রামের যে বিষয়টা, এটা আমাকে দারুণভাবে আকৃষ্ট করেছে। আমি এই জন্য নজরুলকে আমি অতি অতি ভালোবাসি। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আপনি আপনার অনুভূতি জানতে চাইছে দুই মহাকবির, ছোট্ট করে স্যার বলবেন স্যার, আমরা সময় সময় দুই না না মহাকবিকে এই মহাসাগরের কোনো ব্যাখ্যা নেই। আর তুলনা করা প্রণাম করা ছাড়া আর কিছু আমার বিশেষ কিছু নেই। স্যার। তাদেরকে নিয়ে আলোচনা করা আমাদের বিশাল ব্যাপার। দুর্লভ মানে ক্ষমতা প্রকাশ একদম। তাদেরকে প্রণাম করেই আমাদের শ্রেয়। সেই প্রসঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথকে আমি আমার হাজার হাজার কোটি প্রণাম জানাই, কারণ উনি বিশ্বকবি ছিলেন কিন্তু তিনি ছিলেন ত্রিপুরারও কবি। ত্রিপুরায় একদম উনি স্যার, শুনেছি সাক্ষাৎকার স্যার এসেছেন। আমাদের ত্রিপুরার মহারাজা নাকি ওনাকে প্রথম কবি প্রথম সম্মান করে দেওয়া আছে, উপাধি দিয়েছিলেন। উপাধি দিয়েছিলেন, ওনাকে সসম্মাননা দিয়েছিলেন। ওই প্রসঙ্গে ছোট্ট রবীন্দ্রনাথ- কয়েকটা রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ- আমার নিজস্ব রচনা আছে। আচ্ছা, আমি সেটা একটা একটা বলেছিলাম। একটু ত্রিপুরার মহারাজা, এটা একটা বিশেষ ব্যাপার কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ, তার মানে এটা বিশ্বব্যাপী একটা বার্তা বলা যায় যে ত্রিপুরার মহারাজা প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরকে কবি হিসাবে সম্বোধিত করেছেন, প্রথম কবি। প্রথম। এবং ভগ্নহৃদয়, রবীন্দ্রনাথ ঠাকুরের যে ভগ্নহৃদয় কবিতাটা, ওই তৎকালীন রাজা, নামটা ঠিক মনে আসছে না, রাজা পড়েছিলেন, পড়ে খুব আপ্লুত হয়েছিলেন। তো ওই বালক বয়স, তখন উনি কিন্তু বালক, 18 হয়নি রবীন্দ্রনাথ ঠাকুরের, কিন্তু মহারাজা, স্বয়ং মহারাজা ওনাকে কবি হিসেবে সম্বোধন করেছে। এটা কিন্তু একটা বিরাট পাওনা রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ ঠাকুর একাধিক জায়গাতে সেটা স্বীকারও করেছেন। সেই জায়গাটার মধ্যে যদি আমরা ধরতে পারতাম ওই রাজার আমল থেকে, যে রবীন্দ্রনাথ আমার কবি, আমার উনি বিশ্বকবি, আমরা ত্রিপুরাবাসী গর্বিত তার জন্য, সেটাকে আমরা ঠিক ঠিক ধরতে পারিনি বলে এখনো দেখবেন রবীন্দ্র জয়ন্তী আমাদের সরকারি স্কুলগুলিতে পালিত হয়, বেসরকারি স্কুলগুলিতে সেইভাবেই কিন্তু নাই। ঠিক আছে, সেই ব্যাপারে সচরাচর ওনাকে আমি প্রণাম জানাই। দিলেন আমরা কইছিলাম এই যে ত্রিপুরার কুঞ্জবন কবিগুরু সাথে করেছেন রাত্রি যাপন, বিশাল ব্যাপার। হ্যাঁ, উদয়পুরে মাতা ত্রিপুরেশ্বরী মন্দির, কবিগুরুর পদচরণ সবার আজও স্মরণ। যদি আমরা ভুলে যাই এটা চলবে না। পশুগুলি আপনাকে করেছিল মর্মাহত, বিসর্জন আজও ত্রিপুরার স্কুল পাঠ্য, প্রশ্ন এত রক্ত কেন, ঠিক না? রাজবাড়ির সম্মুখ রবীন্দ্র ভবন, সুদৃশ্য তব অবয়ব, প্রণাম সবার প্রণাম তব জন্ম, কলেজ গ্রন্থাগার চৌমাথা কিংবা নাট্যভূমি তব নামে মোরা দেখি, বছর বছর পাহাড় সমতলে কবিগুরু শ্রদ্ধা জ্ঞাপন উদযাপন চলে বছর ব্যাপী, তবুও মন ভরে না, থাকে বহুত বাকি। আপনি বিশ্বকবি, সবাই আমরা ক্ষুদ্র অতি, তোমার চরণে মুরা বাঁচি, ক্ষমা করিও থাকলে মুদের ঘাটতি, প্রণাম রইল কোটি কোটি। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। এবার একটা কবিতা আমি নজরুলের একটা কবিতা, বিদ্রোহী, সেই বিখ্যাত কবিতা, অল্প কয়েকটা লাইন আমি আবৃত্তি করছি। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দোলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাষ্ট্রিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। অনেক ধন্যবাদ। কবিতাটা অনেক বড়, আমরা একটু পরবর্তী বলি। সময় আমরা শুনবো। দর্শন কবিতাটা আমার বাকি রইল, এটা যদি একটু পরে শোনাই। একদম স্যার। বিদেশ দর্শন, বিদেশ দর্শন করতে গেলাম ঢাকা, অবিকল কলিকাতা, আছে ফ্লাইওভার, বাস ডাবল ডেকার, ময়দান স্টেডিয়াম, পরিষ্কার পরিচ্ছন্ন চৌড়া রাস্তা, ট্রাফিক জ্যাম সর্বদা, এটাই ঢাকার বড় সমস্যা। একদম দারুণ লিখেছেন স্যার, ধন্যবাদ স্যার আপনাকে। স্যার পজিটিভ বার্তার পক্ষ থেকে আপনারা যারা পর্দার উপরে দেখছেন, আমাদের পজিটিভ বার্তার পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন যে রাজ্যের দুইজন সাহিত্য জগতের দুইজন নক্ষত্র বসে আছেন এবং আলোচনা যারা শুনলেন ভাষা নিয়ে
এবং ত্রিপুরা সাহিত্য এবং রবীন্দ্র নজরুল সাহিত্য নিয়ে অনেক আলোচনা করেছেন। এবার স্যার আমার প্রশ্ন আপনাদের দুজনের কাছে, যে কিছুদিন আগে আমাদের কেন্দ্রীয় সরকার অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজির উদ্যোগে এটা হয়েছে, বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষায় মর্যাদা দিয়েছেন। এই সম্বন্ধে আপনাদের দুজনের অনুভূতি প্রদান দিয়েছে। প্রথমে স্যার আপনি একটু বলুন। ধ্রুপদী ভাষা অ্যাকচুয়ালি আমরা সংস্কৃত, বাংলা, হিন্দি সবগুলোকে যুক্ত করে যে ভাষাটা সৃষ্টি হয়, যেমন বললাম সাপ সূত্রা, সাপ কথা হিন্দিতে আছে, সূত্রা কথা ট্রাইবেল আছে, আমরা কথা হইলো পরিষ্কার। তো এই যে জিনিসটা, এটা বাংলা, কিন্তু সাপও বাংলা, হিন্দি তো আছে। যেমন হিন্দিতে বহুত ভাষা আমরা বাংলা প্রচলিত বলি, যেমন পানি, পানি পানি হিন্দিতে মানে কি জল, আমরা পানি বলি, বাংলায় বলি পানি। ভাতে যখন আমরা পানি দিই তখন সেটা হয়ে যায় পানি ভাত বা পান্তা ভাত। একদম। গ্রামে বলি পানি ভাত, আপনি যেটা বললেন শুদ্ধ গিয়ে কোন কথা বলতে হবে, পান্তা ভাত। আমরা যেমন বলি ভর্তা, আম ভর্তা বলেন, জাম ভর্তা বলেন, তারা বলবে ভর্তা না বলে তারা বোধ অন্য একটা কিছু করে ইয়ে করে বলে ভর্তা। তো ওই ভর্তা, সাফসুতরা এগুলি সবই ধ্রুপদীর থেকে নেওয়া। একদম। তাহলে ধ্রুপদী ভাষাকে বাংলা ভাষা বলা আমরা অতীব গর্বের। তার সঙ্গে বলি এবার যে আমেরিকার বুট হয়ে গেল, সে ভ্যালুটাও বাংলা ভাষা একদম হয়েছে। সুতরাং বাংলা আমরা কিন্তু হাসির খোরাকি না, একদম আমরা জুলাই ভাষা না, আমরা সঠিক জায়গাতে আছি। ধন্যবাদ প্রধান। ধন্যবাদ স্যার। আপনার অনুভূতি বাংলা ভাষার ধ্রুপদী ভাষা? আমার অনুভূতি বলতে বাংলা ভাষা তো ধ্রুপদী ভাষার যে দাবি সেটা অনেক দিন ধরেই ছিল। কারণ ধ্রুপদী ভাষা বলতে সেটা একটা স্ট্যাটাস, সেটা একটা মাইলস্টোন বলা যায়। যে কোনো ভাষায় যখন ধ্রুপদী ভাষা হয় তখন তার মর্যাদাটা অনেক বেড়ে যায়। হ্যাঁ, সেটা কেন্দ্র সরকার, বিশেষ করে কেন্দ্রের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি সেটা অনুধাবন করেছেন। এবং ফলে যে বাংলা ভাষার সঙ্গে আরও কয়েকটি ভাষাকে নিয়ে ইয়ে করেছেন, যে মানে বাংলাকে একটা স্তরে উন্নীত করতে হয়, উনি ফিল করতে পেরেছেন। কারণ বাংলা সারা বিশ্বে প্রচুর বাংলাভাষী লোক আছে এবং একটা দেশের রাষ্ট্রভাষা বাংলা, সেটা একটা কিন্তু বিরাট ব্যাপার। এবং রাষ্ট্রসংঘে কিন্তু বাংলা ভাষাটার চর্চা আছে, রাষ্ট্রসংঘেও বাংলা ভাষা নিয়ে এই বাংলাদেশের যে রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু প্রথম বাংলা ভাষায় রাষ্ট্রসংঘে ভাষণ দিয়েছিলেন। ফলে বাংলাটা হেলা ফেলার বিষয় না, যে এই যে বাংলার চর্চা, বাংলার যে ব্যাপকতা, সেই তার যে পরিধি, হ্যাঁ, তার সেই যে গুণাবলী, সেটাকে প্রধানমন্ত্রীর কান পর্যন্ত পৌঁছেছে এবং উনি সেটাকে সহমত পোষণ করেছেন। সেই জন্যই সেই ধ্রুপদী ভাষার অনেক অনেক ধন্যবাদ স্যার আপনার দুজনকেই, প্রতিটি বার্তার পক্ষ থেকে আপনার দুজনকেই, যে আমাদের বাংলা সাহিত্যের, ত্রিপুরা সাহিত্য জগতের দুজন নক্ষত্র, শ্রদ্ধেয় সজল চক্রবর্তী মহোদয় এবং শ্রদ্ধেয় প্রদীপ ভৌমিক মহোদয়, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, যে আপনারা ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন। আর পর্দার উপরে যারা দেখেছেন আমাদের পজিটিভ বার্তা, পর্দায় চোখ রেখেছেন, আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠান এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। ধন্যবাদ।